সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। পড়ছিলাম গৃহ প্রবন্ধটা। আমরা পেজ নাম্বার 59-এর প্রথম প্যারা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা চেষ্টা করব পুরো প্রবন্ধটাকে শেষ করে দিতে। তো চলো আমরা শুরু করি। পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? পাঠিকা বলতে এখানে যারা পাঠ করছো, অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার প্রবন্ধগুলো তিনি তার ভগিনীদের অর্থাৎ বোনদের উদ্দেশ্য করে লিখতেন, বুঝতে পারছো? তো তিনি বলছেন, যারা মেয়েরা, তোমরা যারা পাঠ করছো, তোমরা কি মনে করছো আসলে জমিলা বা ওই যে হোসিনা এরা গৃহে আছে? গৃহ মানে কি এটাই যে কোনো চার দেয়ালের মধ্যেই থাকতে হবে? এটাকেই কি গৃহ বলে? ঘুমানোর একটা জায়গাকেই কি গৃহ বলে? এটাই বুঝি জীবন? আচ্ছা, অবশ্য না। কেবল চারি প্রাচীর, প্রাচীর মানে হচ্ছে দেওয়াল, ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর বলে। শব্দার্থটিকে আমরা পড়েছি। কোহবর শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। অনেকেই মানে এমন একটা কথা প্রচলিত আছে যে বাসর ঘরকে বলা হয় কোহবর, নারীর জন্য স্বর্গ এটা। কিন্তু লেখিকা একে স্বর্গ না বলে বরং কবর বলে উল্লেখ করেছেন। কেন, কি বলছে দেখো। কিন্তু কবর বলা উচিত। একটা প্রশ্ন আমরা শিখি যে লেখিকা বাসর ঘরকে কবর বলেছেন কেন? আমরা অ্যান্সার লিখব। এদেশের মেয়েদের ইচ্ছা অনিচ্ছার বলিদান।
এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু শিখে নিও তোমরা ভালো করে। সো অ্যাকচুয়ালি বলছে কি, বাসর ঘরকে কবর বলছিল। কেন এটা বলা হচ্ছিল দেখো, যে আমরা মেয়েদের ইচ্ছা অনিচ্ছার বলিদান অ্যাকচুয়ালি এই বাসর ঘর থেকেই শুরু হয়। তাই একে লেখিকা কবরের সাথে তুলনা করেছেন। ওকে, যদিও আমরা এমন একটা প্রেক্ষাপট পাচ্ছি বা এমন একটা সমাজ পাচ্ছি যে সমাজে মেয়েদের বাপের বাড়িতেও কোনো ইচ্ছা অনিচ্ছার দাম থাকে না। ওকে, বিতর্কের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তারপরও যাদের ইচ্ছা অনিচ্ছার দাম কিছুটা হলেও বাপের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে গিয়ে তো সেটারও কোনো কি নেই, সুযোগ নেই। তাই বলা হচ্ছে যে এটা কোহবর নয়, এটা হচ্ছে কি কবর। বাড়িখানা তো শরাফতের, এখনো লেখিকা ওই শরাফত উকিলের বাড়ির আলোচনাতেই আছেন। সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস মানে হচ্ছে হাঁস, কুক্কুট মানে হচ্ছে মুরগি, শব্দার্থটিকে আমরা পেয়েছি, কুক্কুট আছে। ঠিক তেমনি একদল স্ত্রীলোকও আছেন। এই লাইনটা দাগ দিয়ে লিখো, লেখিকা এখানে স্ত্রীলোকদের পশু পাখির সাথে তুলনা করেছেন, গরু ছাগলের সাথে তুলনা করেছেন। কারণ ওরা যেভাবে আশ্রয় গ্রহণ করেছে ঠিক তেমনি এরাও আশ্রয় গ্রহণ করেছে। এরা যেন আশ্রিতা, এদের যেন কি নয়, এটা নিজের বাড়ি নয়, এদের জন্য কি নেই কোনো স্বকীয়তা নেই, এদের জন্য কোনো কি নেই স্বাতন্ত্র নেই বা স্বতন্ত্রতা নেই। ঠিক আছে, এমন একটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য গরু ছাগল হাঁস মুরগির সাথে এদেরকে তুলনা করেছেন লেখিকা, যে ওদের বাড়িতে যেমন হাঁস মুরগি থাকে, ওদেরকে যেভাবে পালিয়েছে ঠিক তেমনি পোষ মানাচ্ছে, ঠিক তেমনি এভাবেও এই বাড়ির স্ত্রীলোকগুলো ওখানে আশ্রিত অবস্থায় আছে। তারপর দেখ কি বলছে, অথবা স্ত্রীলোকদেরকে বন্দিনীও বলা যাইতে পারে। দেখো এরপরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে, অর্থাৎ তিনি বিস্ময় প্রকাশ করে বলছেন যে বন্দিনীরাও অনেকটা এই রকমই, বন্দিনীদের যেমন অবস্থা, তাদের যেমন নিজস্ব কোনো স্বাতন্ত্র্য নেই, কোনো স্বতন্ত্রতা নেই, ব্যক্তি স্বাধীনতার কোনো দাম নেই, তারা যেভাবে বাইরে বের হতে পারে না, ঠিক তেমনি এইবারের মহিলারাও অনেকটা বন্দিনীর মতোই। কিন্তু আফসোস, তারা নিজেরাই জানে না তারা কেমন কারাগারে বসবাস করছে, বরং তারা এই বাড়ির স্ত্রীলোকেরা এমন কারাগারে, গৃহ নামক এমন কারাগারে থাকতে তারা গর্ববোধ করে এবং এটা তাদের বংশের গরিমা বলে ওরা বাহাদুরিও করতে দ্বিধাবোধ করে না। লেখিকা এই ধরনের ভগিনীদের নিয়ে মনে মনে ব্যথিত হন এবং তাদের দুঃখে তিনি মনে মনে হাসেন। তিনি বারবার এভাবেই বলতে চান, যদি ভগিনীরা অর্থাৎ এই ধরনের স্ত্রীলোকেরা জেগে না উঠে, তাদের মধ্যে যদি জাগরণ না হয়, তাহলে এদেশের অর্থাৎ তখনকার সময়ের আর কি, নারী সমাজের কোনো পরিবর্তন আসবে না। তাই পরিবর্তনটা মেয়েদের মধ্যে অর্থাৎ নারীদের মধ্যে থেকে আগে আসতে হবে। তাদের মানসিক দাসত্বের মোচন হতে হবে। মোচন মানে দূর করা, তাদের মানসিক দাসত্ব দূর হতে হবে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি। পরিবারের যিনি পুরুষ কর্তা তিনি সবসময় পরিচয় দিয়ে থাকে এটা আমার বাড়ি। আর মেয়েরা পরিচয় দেয় কি আমার বাবার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, অথবা আমার শ্বশুর বাড়ি, অথবা আমার স্বামীর বাড়ি। নিজের বাড়ি নেই, অথচ ধরতে গেলে এটা তারও বাড়ি। বিষয়টা বুঝতে পেরেছো? এটাই ধরো আমার ছেলে, বা বিষয়টা এরকম যে এরকম আর কি, যে আমার বাবার বাড়ি যেটা, সেটা আমি ছেলে হিসেবে পরিচয় দেবে এটা আমার বাড়ি, বাট আমার বোন পরিচয় দেবে এটা আমার বাবার বাড়ি। ও বলবে না যে কি এটা তারও বাড়ি। এই যে সেন্টিমেন্টাল বিষয়টা আমরা এভাবেই ইউজ টু হয়ে গেছে। বর্তমান সময়ের কথা নেই, আমরা সেই সময়ের কথা বলছি। এটাই পরিবারের অন্যান্য লোকেরা, অবভিয়াসলি এখানে লোকেরা মিনস স্ত্রী লোকেরা, তাহার আশ্রিতা, যেন মনে হবে অন্যান্যরা তাহার আশ্রিতা। তার স্ত্রী বলো, ভাই বোন বলো, মেয়ে বলো, পুত্র বধূ বলো, সবাই তার যেন আশ্রিতা, এমন একটা অবস্থা। মালদহ ভারতের একটা স্থানের নাম। কয়েকবার আমরা একটা বাড়িতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামীর নাম হচ্ছে কলিম। এই যে ঘটনাগুলো মনে রাখবা, শরাফতের ঘটনাগুলো মনে রাখবে, ক্যারেক্টারগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো যখন অনুধাবনমূলক প্রশ্ন আসবে তখন ক্যারেক্টারগুলোর নাম লাগবে। সো একটু ক্যারেক্টারগুলোর নাম আপনাকে মনে রাখতেই হবে। কে কার স্ত্রী, কে কার ভাই, এই বিষয়গুলো মনে না রাখলে অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবে না এই চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টার থেকে অনুধাবন আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের ফাইনাল বলো, বিভিন্ন ইয়েতে বলো, এই ট্র্যাকের একটা আসেই।
নারী জাগরণ ট্র্যাকের আর কি। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সৃজনশীলের জন্য অবভিয়াসলি। যাই হোক, আমরা যা বলছিলাম, গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। শব্দার্থটিকায় আছে প্রফুল্লমুখী মিন্স হচ্ছে উচ্ছ্বসিত, উল্লসিত, হাসি খুশি মুখে থাকা, হাসি খুশি মুখে থাকা। অর্থাৎ গৃহস্বামী কলিমের স্ত্রী যে, তার মুখে আমরা কখনো হাসি দেখিনি। কেন? তার ম্লান মুখখানি, ম্লান মানে হচ্ছে মলিন, ম্লান মানে হচ্ছে মলিন, মুখ গোমরা করে থাকা, মুখ কালো করে থাকা। ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করত। আমরা, লেখিকা বলছেন, আমরা মাঝে সাঝে মালদহে যেতাম, সেখানে আমরা একটা পরিবারে যেতাম, সেই পরিবারের যিনি প্রধান তার নাম হচ্ছে করিম। করিম নাকি কলিম কি যেন ছিল, সরি কলিম। এই কলিমের স্ত্রীকে আমরা কখনো হাসি খুশি দেখিনি। তার মুখ সবসময় গোমরা থাকতো, মুখে যেন একটা চাপা কষ্ট আমরা দেখতে পেতাম। ওরে কালো মুখ দেখে বা মলিন চেহারা দেখে আমাদের সবসময় একটা সহানুভূতি জাগতো, কি যেন এক মনের কষ্ট সে যেন তার চোখের ভাষায় আমাদেরকে বয়ান করিতে চাইতো, কিন্তু পারিত না বা পারতো না। ইহার কারণ এই যে কয় বছর অতীত হইল, কয়েক বছর হয়ে গেল, কলিম সিও ভাইরা ভাই। আচ্ছা, ভাইরা ভাই সম্পর্কটা অনেকে বুঝে না, শালির জামাইকে ভাইরা ভাই বলবে, বুঝো নাই? আমি আমার সম্পর্ক দিয়ে বুঝাই। মনে করো আমার স্ত্রীর 2 বোন, আমার স্ত্রীরা 2 বোন, আমার বউয়ের ছোট বোন যে, সে আমার হবে শালি সম্পর্কে, সে আবার আমার শালি। তার হাজবেন্ড যে হবে, সে হবে আমার ভাইরা ভাই। আমি আরেকবার সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছি। ভাইরা ভাই সম্পর্কটা কিরকম? শালির হাজবেন্ডকে বা শালির জামাইকে ভাইরা ভাই বলবো, আমি তাকে ভাইরা ভাই বলবো। তাহলে আমার শালি তার যে জামাই, সে সম্পর্কে আমার কি হবে? ভাইরা ভাই হবে। বুঝতে পারছো? তাহলে কলিমের স্ত্রীর ভগ্নিপতি, কলিমের স্ত্রীর ভগ্নিপতি, এইভাবে আমরা বলছি। কি বলছে দেখো, কলিম সিও ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে, ঝগড়া করিয়াছে। যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নির সহিত দেখা করিতে পান না। ঘটনা বুঝছো? তারা 2 জন মিলে ঝগড়া করেছে, এর ফলে কলিমের স্ত্রী তার বোনের সাথেও দেখা করতে পারছে না, আবার ওর বোনও ওর সাথে কি করতে পারছে না, দেখা করতে পারছে না। না যেতে পারছে এ ওর বাড়ি, না আসতে পারছে ও এর বাড়ি। এ হলো ঘটনা। আচ্ছা, তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিতে পারেন নাই, তিনি মানে হচ্ছে ওই কলিমের ওয়াইফ। আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন, এই কথাটা তিনি জোর দিয়ে বলতে পারেন না, কারণ এই বাড়িটা যেন তার নয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আপন বোনের সাথে দেখা করার অধিকারটুকু তার ছিনিয়ে নিয়েছে কে? এই যে আমরা পুরুষতান্ত্রিক সমাজের এক প্রতিনিধি, সে হচ্ছে কে? কলিম। হাই, বাটি যে কলিমের। মেয়েদের এই দুরবস্থা দেখে আফসোস প্রকাশ করছেন, মনের চাপা কষ্টের কথা প্রকাশ করছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। হুই ইজ হি? মিস্টার কলিম। বাড়ি যে তার, সে যাকে ইচ্ছা আসতে দিবে, যাকে ইচ্ছাকে আসতে দিবে না। আবার ওদিকে ঠিকানা যে সলিমের। আচ্ছা, তাহলে ওই যে ভগ্নিপতি বা ভাইরা ভাই, তার নাম হচ্ছে কি? সলিম। তাহলে সলিমের সাথে কলিমের ঝগড়া লাগছে। আচ্ছা, যাই হোক, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। ঘটনা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? যে মালদহ একটা পরিবারের ঘটনা আমরা পেলাম, আর আগের ঘটনাটা পেয়েছিলাম সেটা হচ্ছে কোথায়? বিহারের জামালপুর মনে হয় না? হ্যাঁ, বিহারের জামালপুরের নিকটবর্তী একটা শহরের শরাফতের পরিবারের ঘটনা। শরাফতের পরিবারের স্ত্রীলোকেরা, অর্থাৎ জমিলা, হোসিনা, এরা পরিবারের গৃহের মধ্যে থাকতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? ওরা ঘরের বাইরে পা না দেয়াকে তারা তাদের পরিবারের ঐতিহ্য, বংশের গরিমা বলে উল্লেখ করতে চায়। লেখিকা তাদের দুরবস্থা দেখে মনে মনে কষ্ট পান, ব্যথিত হন এবং মনে মনে উপহাস করেন, এবং তিনি বলতে চান, এই কি তাদের স্বাধীনতা? এই কি তাদের জীবন? বা এটাই কি তাদের গৃহ? গৃহ মানে কি এরকমই? আচ্ছা, তাদের পরিবারে বাইরের মানুষের কাছে মুখ দেখা তো দূরের কথা, বা যানবাহনে চড়া তো দূরের কথা, তাদের কি নিকটাত্মীয় পর্যন্ত, নিকটাত্মীয়ের পুরুষ ব্যক্তি পর্যন্ত কি তাদের স্ত্রীলোকদের মুখ দেখা দেখি করতে পারে না। এমন পর্দানশীল পরিবার হচ্ছে এরা। ওকে, যাই হোক, এরপর আমরা পাচ্ছি একটা কলিমের পরিবারের ঘটনা, যেটা হচ্ছে মালদহে অবস্থিত। কলিমের ভাইরা ভাইয়ের সাথে
কলিমের ঝগড়া হয়। ভাইয়ের নাম হচ্ছে সলিম। তাই কলিমের স্ত্রী তার আপন বোনের সাথে দেখা করতে পারে না, আবার ওই বোনও এর সাথে দেখা করতে পারে না। এ নিয়ে বোনের মনে কষ্ট আছে, সবসময় মুখ কালো করে থাকতো, কিন্তু সে কিছু বলতে পারতো না। ঠিক আছে, তার ওই মনের ব্যথারও কোনো প্রতিকার সে পাচ্ছে না, কারণ এই বাড়িটা হচ্ছে কলিমের। তাই কলিম তার বাড়িতে ওর শালিকাকে আসতে দিচ্ছে না। আর ঠিক তেমনি সলিমের বাড়িতেও কে যেতে পারছে না, কলিমের স্ত্রী যেতে পারছে না। আর কলিমও তার স্ত্রীর সুখ দুঃখ অনুভূতি এই সকল বিষয়ে কি নয়, চিন্তিত নয়। তার স্ত্রীর গোমরা মুখ দেখে, মুখ কালো দেখে সে মোটেও বিচলিত হয় না। অর্থাৎ স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্য এসব দিকে কলিমের কোনো নজরই নেই। এমনই একটা পুরুষতান্ত্রিক সমাজের চিত্র লেখিকা এখানে তুলে ধরেছেন। তাই তিনি আফসোস করে বলছেন যে হাই, এই পার্টিটা যে কি কলিমের। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র অলংকারের অভাব নাই, অনেক কিছু তাকে দিয়ে রেখেছে। বলি, অলংকার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যাতনা ভুলাইতে পারে? ঘটনা বুঝো। কলিমের স্ত্রীরা দুই বোন, ছোটবেলায় হোক বা অনেক পরে হোক, তাদের মা বাবা মারা গেছে। তাহলে ওই বোনটাই হচ্ছে তার এখন অনেক আপন। এই বোনটার সাথেই তাকে দেখা করতে দিচ্ছে না। তাই কলিমের স্ত্রীর মনে অনেক যাতনা, অনেক কষ্ট। বলি, অলংকার কি পিতৃমাতৃহীনা, তার মানে ওদের মা বাবা মারা গেছে, অবলার একমাত্র ভগ্নীর একটাই বোন আছে, বিচ্ছেদ যাতনা ভুলাইতে পারে? অলংকার দিয়ে কি এসব কষ্ট ভুলিয়ে দেওয়া সম্ভব? শুনিলাম সপত্নী আরো আছে। ঘটনা, কলিম বাবাজি বহুত লম্বা কিচ্ছা করে রাখছে। শুনিলাম সপত্নী মিন্স হচ্ছে তোমার কি বলে, সতীন। সপত্নী মিন্স হচ্ছে সতীন। কণ্টক হইতো বিমুক্ত নহে, অর্থাৎ কলিমের স্ত্রীর একেতে হচ্ছে বোনের সাথে দেখা করতে তো দিচ্ছে না এক জ্বালা, তার মধ্যে মিস্টার কলিম আরো একটা বিয়ে করে ফেলছে। বুঝো নাই? এবার ওই স্ত্রী সবসময় প্রভাব বিস্তার করে কার উপরে? কলিমের প্রথম স্ত্রীর উপরে। সতীনের খোটা, সতীনের সাথে ঝগড়া, এই সব নিয়ে কি হয়, তাকে সবসময় অশান্তির মধ্যে দিন কাটাতে হয়। তার মনে বিন্দু মাত্র কি নেই, সুখ নেই। কিন্তু কলিম যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, তাই তার স্ত্রীকে সে পোশাক আশাকে বেশে ভূষায়, হ্যাঁ, আভূষণে অর্থাৎ অলংকারে সে সবসময় কি শোভিত রাখতে চাইতো। সে চাইতো যে মানুষ যেন তাকে কি দেখে, একটা জাঁকজমক চেহারা দেখে। হয়তো চাকচিক্য জাঁকজমক সবই আছে, কিন্তু এই চাকচিক্যের আড়ালে একটা যে বিষাদময় ছায়া আছে চেহারার মধ্যে, সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। হয়তো কোনো পুরুষ সে চেহারা দেখে বুঝতে পারবে না। যদিও পুরুষ চেহারা দেখতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। যাও, আসো তাহলে আমাদের পয়েন্ট কি লাগবে? কলিমের দ্বিতীয় বিবাহ আছে এবং সেই বিবাহ নিয়েও কি হতো, কলিমের স্ত্রীকে অনেক কষ্ট পেতে হতো। এরূপ অবস্থায় তাহার নিকট, ওই যে কলিমের স্ত্রীর নিকট, গৃহ কি শান্তি নিকেতন বলিয়া বোধ হয়? অর্থাৎ গৃহটা কি শান্তির আলোয় বলে মনে হতে পারে? কখনোই না। এ হচ্ছে কথা। এবার আসেন অন্য একটা প্রসঙ্গে গেলাম। তাহলে দুটো ঘটনা আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কি তোমার বিহারের জামালপুরের ঘটনা, আর একটা হচ্ছে মালদহের ঘটনা। বিহারের জামালপুরের ওই অধিপতির নাম হচ্ছে কি শরাফত, নাকি কি নাম, তার নাম ভুলে গেছি, শরাফত সম্ভবত। মনে রেখেন, ওই যে আইনাবাজির শরাফত মনে হয়, নাকি শরাফত ছিল না আইনাবাজিতে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইয়েতে হচ্ছে কলিম, কোথায়, মালদহের বিখ্যাত নায়ক হচ্ছে কে, করিম সাহেব। দেখেন, তারপরে দেখেন, আমরা রমা সুন্দরীকে অনেক দিন হইতে জানি। তিনি বিধবা, সন্তান সন্ততি মানে পুত্র পৌত্র মানে পুত্র পুত্রাদি আর কি, না পুত্র কন্যা কিছুই নাই। স্বামীর প্রভূত মানে প্রচুর, প্রভূত শব্দের অর্থ হচ্ছে প্রচুর, অনেক, অঢেল সম্পত্তি আছে। 2-4টি পাকা বাড়িও আছে, ভালো, অনেক সম্পত্তির মালিক। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর। স্বামীর মৃত্যুর পরে, স্বামী না মানে ভাইয়ের মৃত্যুর পরে তার সম্পত্তিগুলো তার স্ত্রীর কাছে না, তার সম্পত্তিগুলো কোথায় যাবে, তার ভাইয়ের কাছে যাবে। যদি স্ত্রীর পুত্র থাকে তো পুত্রের কাছে যাবে, যদি পুত্র না থাকে তাহলে
এর কাছে চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে, বা পরিবারের অন্য পুরুষ সদস্যের কাছে চলে যাবে, হিন্দু আইন তাই বলে। যাই হোক, যা বলছিলাম, তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর, সম্ভবত তার পুত্র নেই। ও লিখছে তো এখানে বিধবা এবং কি তার পুত্র নেই, যেহেতু পুত্র নেই তার সম্পত্তিগুলো কোথায় চলে গেছে, তার ভাইয়ের কাছে চলে গেছে। কিন্তু যদি পুত্র থাকতো তাহলে অবশ্যই তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তিগুলো কে পেত, তার পুত্র পেত। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এক সময় যে জমিদারের বইয়ের মতো থাকতো, এখন সে ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন কি ওই পরিবারের ভিক্ষা প্রার্থী একজন, অনেকটা এরকম হয়ে গেছে। যাই হোক, দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয় দানও কুণ্ঠিত মানে হচ্ছে দ্বিধাবোধ করেন। দেখেন কি অবস্থা, ভাইয়ের সব সম্পত্তি তুই গ্রাস করে আসিস বা কপাল গুনে পাইছিস, ভাতৃবধূকে, ভাইয়ের বউকে এক মুঠো যে খাবার দিবি সেটাও তোর দিতে দ্বিধাবোধ করছে, সেটাও যেন ঠিকভাবে দিতে চায় না, অর্থাৎ যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলে বাঁচে। তাহলে এখানে একজন বিধবা নারীর দুঃখ কষ্ট বোঝানো হচ্ছে। লেখিকা আমাদেরকে উপরেই দেখিয়েছেন যে এই বঙ্গদেশে বা এই দেশে বা এই ভারতবর্ষে কুমারীরাও ভালো নাই। আমরা কুমারীদের কথা পেয়েছি শরাফতের পরিবারে, সধবারও ভালো নাই, সধবাদের কথা পেলাম কলিমের স্ত্রী, বিধবারাও ভালো নাই, সেটারও ইঙ্গিত তিনি দিয়েছেন, সেই বিধবার বর্ণনা এখন আমরা পাচ্ছি। কেমন মহাসুখে থাকেন আমাদের বিধবারা। তবে আগেই বলে রাখি, এই গ্রুপের মধ্যে সব থেকে বেশি কষ্ট অবশ্যই কে পাবে, বিধবারা পাবেন। ঠিক আছে, তো অন্যরাও যে মহারানীর সুখে থাকবেন এমনটা নয়, তবে কিঞ্চিত পার্থক্য আছে, বিধবার কষ্ট অনেক বেশি। যা হোক, সেই আলোচনা তোমাদের টপিকে এই প্রবন্ধে করেনি, তাই তোমরা ওই ডিসক্রিমিনেশনটা করতে যেও না আর কি। হ্যাঁ, কে বেশি অত্যাচারিত হচ্ছে, হ্যাঁ মেয়েদের মানে কোন ধরনের, এটা আলোচনা দরকার। আমি এমনি প্রসঙ্গক্রমে তোমাদেরকে বললাম, যেটা বাস্তবতা ওটাই বললাম, বাট এটা এই ধরনের কোনো হিন্টস লেখিকা আমাদেরকে দেননি। তিনি বলেছেন সবাই সমানভাবে কি হয়, অবহেলিত হয়, নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, সেম, সবারই অবস্থা একই, সবারই একই কপাল, এই হচ্ছে কথা। আমরা বলিতাম ইনি হয়তো দেবর পত্নীর সাথে কোঁদল করেন। স্যার, কোঁদল হচ্ছে কথ্যরীতি, এটা হচ্ছে কোন্দল থেকে এসছে, কোন্দল মানে হচ্ছে কলহ বা ঝগড়া, বুঝছো? বাইরের মানুষ দেখলে বলবে এই রমা সুন্দরী নিশ্চয়ই তার দেবরের স্ত্রীর সাথে ঝগড়া করে, তাই তো দেবর এই ভাইয়ের বিধবা পত্নীর উপর মনে মনে ক্ষুণ্ণ, তাই সে তাকে খাবার দাবারের দিতে চায় না বা তার ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। বিষয়টা হচ্ছে ওরকম। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কি, দেখো, এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোঁদল জানে না। তার মানে এমনই সহজ সরল শান্ত স্বভাবের মেয়ে হচ্ছে রমা সুন্দরী। যে পরিবারে যাবে সেই পরিবারেই সে যেন লক্ষ্মীর মতো করে পরিবারটাকে আঁকড়ে ধরে। রমা শব্দের সমার্থ শব্দ হচ্ছে লক্ষ্মী। ছোটবেলায় তার মা হয়তো এমন লক্ষ্মী চেহারা দেখে, লক্ষ্মীমন্ত স্বভাব দেখে মেয়েটির নাম রেখেছিল আদর করে রমা। সেই রমা মেয়েটি, ছোট্ট মেয়েটি একদিন বিবাহযোগ্য হলো, এরপর তাকে বিয়ে দিল। সুন্দরীও ছিল নিশ্চয়, তাই বলা হচ্ছে রমা সুন্দরী। খুব বড় পরিবারও বিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যেতে হলো। অর্থাৎ যমদেব এসে তার ভালোবাসা থেকে, ভালোবাসার কি নিগড় থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে গেল। যা হোক, এবার কপালে নেমে আসলো তার অদৃষ্টের যে পরিহাস লেখা ছিল সেটা। তার দেবর সকল সম্পত্তি পেয়ে গেল, স্বাভাবিকভাবে আইন অনুসারে সেই প্রাপ্ত হবে। কিন্তু দেবরটি এতটাই নিষ্ঠুর যে তার বড় ভাইয়ের স্ত্রীকে সে ভরণ পোষণ করে না। ঠিক আছে, দুবেলা দুমুঠো ভাত দিবে, সেটাও সে ঠিকভাবে দেয় না। তো অনেকেই মনে করতে পারে যে রমার স্বভাব খারাপ, সে ঝগড়া করে দেবরের স্ত্রীর সাথে, কিন্তু সবাই খোঁজ নিলে জানতে পারবে রমার স্বভাব এমনটি কখনোই নয়। সে ঝগড়া করতেই জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকেই পর করিতে সে কখনো জানে না। সে মানুষকে বুকে টানতে জানে না, কিন্তু কখনো এত অত্যাচার করার পরও বা এত লাঞ্ছনা দেওয়ার পরও সে কাউকে ঘৃণা করতে পারে না, কাউকে পর করে দিতে পারে না। যা হোক, এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকতে পান না কেন? তাহলে এবার বুঝে নিন
যে দেবরের স্বভাবটা কেমন, মহর্ষি দেবর কেমন, একটু বুঝে নিন। কপালের দোষ হয়তো সবাই বলবেন এটাই কপালের দোষ, কিন্তু ভুলেও দেবরের দোষ বলতে চাইয়েন না। ওকে, সরি। যাই হোক, আমরা পড়ছি এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো জানিও আমাকে। একজন প্রশ্ন করলো যে কি বেগম রোকেয়া বাড়ির বাইরে বের হতো কিভাবে? আরে বাবা, এটা সুন্দর প্রশ্ন করছো। বেগম রোকেয়া স্বামী, উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। উনি অনেক উদারমনা স্বভাবের ছিলেন, মুক্তমনা ছিলেন। তিনি নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। তিনি অনেক পড়ালেখা করেছেন, তাই তিনি নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন এবং উনার অনুপ্রেরণায় বেগম রোকেয়া এই কাজটুকু করতে পারতেন। এটা হচ্ছে কথা। সবাই তো খারাপ ছিল না তখনকার সময়ে, বেশিরভাগ খারাপ ছিল, কিন্তু সবই খারাপ ছিল না, এই হচ্ছে কথা। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম। আচ্ছা, আর কি কেউ কোনো প্রশ্ন করেছো? প্রশ্ন থাকলে করতে পারবা, কোনো সমস্যা নাই। নো প্রবলেম, ফাইন। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা যে সময়ের কথা বলছি সে সময়ে রাজা ছিলেন না, জমিদার ছিলেন। এখানে রাজবাড়ি বলতে জমিদার বাড়িকেই বোঝানো হবে হয়তো, কারণ রাজবাড়ি তো তখন ছিল না, রাজা তো তখন ছিল না। ইংরেজ আমলে কি রাজা ছিল? আর কি জমিদার বাড়ি হবে, এটা বড় জমিদার বাড়ি হতে পারে, সেই জন্য রাজবাড়ির সাথে তুলনা করছে হয়তো। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতী, অমরাবতী মানে হচ্ছে স্বর্গ। ওকে, থ্যাংক ইউ। অমরাবতী মানে হচ্ছে কি স্বর্গ। আচ্ছা, ন্যায় মনোহর, মনোহর মানে বিউটিফুল, অর্থাৎ বাড়িটা খুবই সুন্দর। আমরা যেভাবে কবিতায় পড়ি বা বিভিন্ন সাহিত্যে পড়ি যে স্বর্গের মতো সুন্দর একটা বাড়ি, তেমনই সুন্দর একটা বাড়ি হচ্ছে ওই রাজবাড়িটা বা জমিদার বাড়িটা। আমরা রাজবাড়িই লিখবো, বাট বুঝার জন্য জমিদার বাড়ি বুঝবো। অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার রাজবাড়ি কেন, এরকম এরকম ঘটনা, তখন তো রাজা ছিল না। তাই আমি অ্যাডভান্স বলে দিলাম যে বাবা এটা এটাকেই বুঝিয়েছে, বুঝে নিও তোমরা। বৈঠকখানা মিন্স হচ্ছে ড্রয়িং রুম, বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। ড্রয়িং রুমটা মানে বৈঠকখানাটা বিভিন্ন মহামূল্যবান বস্তুতে ঝলমল করে উঠছে। জৌলুসের কোনো কমতি নেই সেখানে, দেখলেই তোমার চোখ ধাঁধিয়ে যাবে একেবারে। এদিকে সেদিকে 5-6খানা রজত আসন, অ্যাকচুয়ালি রজতের নিচে দাগ দিয়ে লিখো রূপা, রৌপ্য, রূপা, রূপার আসন মানে রজত আসন। কনক মানে হচ্ছে স্বর্ণ আর রজত মানে হচ্ছে রূপা। শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। 5-6টা রূপার, চিন্তা করো কি পরিমাণ টাকা আছে। 5-6টি রূপার আসন মানে চেয়ার বা সিংহাসন পড়ে আছে, বসার মতো যেন কেউ নাই, এমন অবস্থা। রাজাকে আহ্বান করিতেছে এমন অবস্থা। রাজা কোথায়? রাজা তো ব্যস্ত মানুষ, রাজার কি সময় আছে এক জায়গায় থাকার? মিন্স জমিদার আর কি। আচ্ছা, রানীর মানে জমিদার পত্নীর ঘর কয়খানাতে, মানে জমিদার পত্নীরও ঘর ঘর আছে কয়েকটা, ঘর কয়খানাতে টেবিল, টিপাই, টিপাই শব্দের তো শব্দার্থটিকে আমরা পেয়েছি। 3 পাওয়ালা এক ধরনের নিচু টেবিল, যেগুলোতে চা নাস্তা ইত্যাদি পরিবেশন করা হয়। ওই যে আমরা টি টেবিল যেগুলোকে বলি ওগুলোকে ইংরেজিতে বলে টিপয়, শব্দার্থটিকে আছে এগুলো। টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে। জমিদার বাড়ি বা রাজবাড়ি, এইসব ঘটনা কি বিয়ের পরে? অবশ্যই বিয়ের পরের ঘটনা। অবশ্যই বলতে আমার মনে হচ্ছে আর কি বিয়ের পরের ঘটনা, কারণ আমরা মোটামুটি নিশ্চিত, অবশ্যই বলাটা ঠিক হবে না, মোটামুটি নিশ্চিত। কেন বলি সেটা, কারণ আমরা জানি অঙ্কন দাস প্রশ্ন করেছে এইসব ঘটনা কি বেগম রোকেয়ার বিয়ের পরের কিনা। তো আমি মোটামুটি নিশ্চিত যে সব বিয়ের পরের। যদি বলে কেন, কারণ হচ্ছে ওনার পিতা ছিলেন রক্ষণশীল, যিনি তার মেয়েকে পড়ালেখা করার জন্য বাইরে যেতে দিতেন না। আর তোমার কি মনে হয় তিনি মেয়েকে এভাবে করে উন্মুক্তভাবে ঘুরে ঘুরে কার পরিবারের যায়, কোন মায়ের কি দুঃখ, এসব দেখতে দিবেন? প্রশ্নই আসে না। হয়তো তিনি তার মেয়েকে বাড়ির মধ্যে পড়ালেখার কিছু সুযোগ দিয়েছেন, সেটুক করতে পারি। বাড়ির মধ্যে পড়তে চাও তো পড়ো, ভাই পড়ছে, ভাই থেকে একটা বই নিয়ে পড়ছো তো পড়ো, সে সমস্যা নেই। তোমার বড় বোন যেভাবে পড়ছে সেভাবে পড়ো, বাট
বাড়ির বাইরে গিয়ে পড়ালেখা, সে হবে না। বাবা হচ্ছেন সে ধরনের মানুষ। আর বাপের বাড়িতে থেকে এসব করা কল্পনার অতীত। হ্যাঁ, করেছে কোথায়? শ্বশুর বাড়িতে এসে স্বামীর সাহচর্যে করেছে। স্বামীও মুক্তমনা ছিলেন, স্বামীর অনুপ্রেরণায় বা স্বামীর কাছে তিনি আবদার করেছেন, স্বামী রেখেছে সেটা। স্বামীও তো উদারমনা, তাই না? এটা আর কি। বউয়ের আগ্রহ দেখে স্বামী তাতে সায় দিয়েছিলেন, খারাপ তো কিছু নাই, তাই না? এটা আর কি। যাই হোক, তাহার উপর ধুলার স্তর পড়ে আছে। কিসের উপর বলতো? ওই আসবাবপত্রগুলোর উপর ধুলোর স্তর পড়ে গেছে। দামি আসবাবপত্র, কিন্তু যত্নের অভাব। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রাজা যদি পদার্পণ করিতেন তাহলে অবশ্যই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখিত। তাহলে আমরা এই কক্ষটির অবস্থা দেখেই বুঝে গেছি রানীর অবস্থাটা কেমন। এই রানীটিরও উপর যেন ধুলার আস্তরণ পড়িয়া গেছে, কারণ রানী যে ঘরে আছে সেই ঘরে রাজা আসেন নাই। তাহলে এই রানীর সাথে রাজার বহুদিন ধরে সাক্ষাৎ হয় নাই। আর যেখানে সাক্ষাৎ হচ্ছে না সেখানে হৃদয়ের মিলন থেকেই হবে, ঠিক না? হয়তো রানীর হৃদয়ে রাজা পদ্মফুলের আসনে বসে আছে, কিন্তু রাজার হৃদয়ে রানীর তো স্থান নাই, রাজার তো রানীরও অভাব নাই। ঠিক বুঝতে পারছো ঘটনাগুলো? তাহলে এই রানীটার অবস্থাটা কোথায় দাঁড়ালো? বুঝতে পারছো যে পক্তি সুখ থেকে সে বঞ্চিত, অথচ তোমার টাকার অভাব নেই, বিত্ত বৈভবের কোনো অভাব নেই, কিন্তু প্রতিটা নারী চাই কি একটা সুখ প্রত্যাশা করে, শান্তি প্রত্যাশা করে, সেগুলো এই রানীর কাছে নেই। যাও, রানীকে দেখে আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছি। এবার আসো, বৈঠকখানাটা কেমন ছিল? খুব সুন্দর, জাঁকজমকপূর্ণ ছিল। তাহলে রানীকেও তিনি খুব মহামূল্য অলংকারে সজ্জিত দেখবেন এমনটাই কল্পনা করেছেন। কারণ ঘরের যে অবস্থা, এদিক সেদিক দামি দামি আসবাবপত্র আছে, জৌলুসের কোনো জায়গায় অভাব নাই। রানীও নিশ্চয়ই এমন জাঁকজমক ভাবে থাকবেন, এমন একটা কল্পনা বেগম রোকেয়া করছেন। গিয়ে দেখে পুরো উল্টা। কি আছে দেখেন, আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছি এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, তখন অবশ্য মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। পরিধানে সামান্য লাল পেরে বিলাতি ধুতিকে কাপড়ের মতো করে পেঁচিয়ে পড়েছে। সামান্য এক ধরনের কাপড় পরেছে সে। মাথায় রুক্ষ কেশের জটা, মাথাটা ঠিকভাবে আশ্রয় না, তেল দেয় না, তাই মাথার চুলগুলো জট বেঁধে গেছে। অনুমানে 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলোর সাক্ষাৎ হয়নি, অর্থাৎ 15 দিন হয়েছে চুলে তেল দিয়েছে, চুলে জট বেঁধে গেছে। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিতে অত্যুক্তি হইবে না। অর্থাৎ কেউ যদি বলে থাকে যে এটা মূর্তিমতী বিষাদ মানে হচ্ছে কষ্ট, ওকে দেখে সবাই বলতে পারবে যে কষ্টের কোন একটা নমুনা যদি দেখতে চাও, উনাকে দেখে যাও। উনার চেহারায় যে প্রতিচ্ছবি আছে সেটাকেই কষ্ট বলে। এমনই একটা কষ্ট উনার চেহারার মধ্যে স্পষ্টভাবে, অস্পষ্ট নয়, স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমন কষ্ট কিসের রানীর? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখি প্লিক্সে পড়ে সেটা। অত্যুক্তি মানে হচ্ছে অতিরিক্ত বলা হবে না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। দর্পণ মানে হচ্ছে আয়না। অনেকেই বলে চোখ যে মনের কথা বলে, একটা গান আছে না, চোখ যে মনের কথা বলে। চোখের মধ্যেই মানুষের মনের ভাবটা প্রতিভাত হয়, ফুটে ওঠে। তাই এই রানীর চোখের মধ্যেই তার মনের যে দহন বা কষ্ট সেটা যেন ফুটে উঠেছে। আচ্ছা, কিছু প্রশ্ন এসছে মনে হয়, আমি একটু দেখি প্রশ্নগুলো, 1 মিনিট দাঁড়াও। কি আসছে প্রশ্ন? বাড়িখানা কবি, আচ্ছা, কবির বর্ণনায় বা সাহিত্যের বর্ণনায় আমরা যেমন সুন্দর বাড়ির বর্ণনা পাই, অনেক সাহিত্যে আমরা পাই যে বাড়িটি স্বর্গের মতো সুন্দর, ঠিক তেমনি সুন্দর এই বাড়িটি। আমরা শুধু অনেক সময় গল্প উপন্যাসে পড়ি যে এই বাড়িটা এত সুন্দর, অ্যাকচুয়ালি কখনো দেখি না। আরেকজন কি লিখছে, স্যার এখানে বেগম রোকেয়াকে আসবাবপত্রের অবস্থা দ্বারা পরোক্ষভাবে, হ্যাঁ, দুটোর না,
পরোক্ষভাবে নয়, অ্যাকচুয়ালি দুটোর অবস্থায় একই, যে রানীর আসবাবপত্রগুলোর অবস্থা যেরকম ছিল, রানীর অবস্থাও কি অনেকটা ওরকম। হ্যাঁ, পরোক্ষভাবে একদিক থেকে হয়তো বলা যায়, কিন্তু তিনি এটা দিয়ে ওটা বুঝাতে চাননি। তিনি বলেছেন যে কি আসবাবপত্রগুলোর অবস্থা এরকম, এবং পরোক্ষ এই কারণে নয়, কারণ পরবর্তীতে তিনি কিন্তু রানীর অবস্থাটা কেমন সেটা উল্লেখ করেই দিয়েছেন, যে রানীরও সামান্য কি এক পেরে একটা সামান্য ধুতি পরা, শাড়ি টাইপের আর কি ধুতিটা। এরপরে বলছে তোমার আরো কি যেন আছে, যে রুক্ষ কেশের জটা, চেহারায় একটা মলিন ভাব। এই যে বর্ণনাগুলো দিচ্ছে, সেগুলো রানীর দুরবস্থার চিত্রটা সরাসরি তিনি তুলে ধরছেন, পরোক্ষ নয় বরং সেটা প্রত্যক্ষ ভাবেই তুলে ধরছেন। এটার তবে দুটোর মধ্যে একটা কি রয়েছে, সাদৃশ্য রয়েছে, সে বলতে পারি আমরা। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করে তো অক্ষম। বুঝছো, মানে রানীর সে রাজার দেখা পেয়েছে কবে, সে তিনি নিজেও জানেন না। ঠিক আছে, তো যাই হোক, হৃদয়ে যে কি কষ্ট সেটা লেখিকা বর্ণনা করতে পারবেন না। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমারই বেশ কেন, এসো এসো, আমি চুল বেঁধে দিই। বলছে তুমি রাজার বউ, এভাবে থাকলে মানুষ তো তোমাকে অবজ্ঞা করবে, তোমাকে উপহাস করবে, তোমার বুঝি এমন বেশ মানাই, আসো আমি তোমার চুল বেঁধে দিই। আর রানী উত্তর দিলেন, জানি না কি পাপের রানী হইয়াছে। এই যে লাইনটা পেলাম, এই লাইনের মধ্যেই রানীর মনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ। অ্যাকচুয়ালি এটা রানী না, এরকম অনেক ধনীর পত্নীর বা জমিদার পত্নীর হৃদয়ের কষ্ট এই লাইনটার মধ্যে যেন লেখিকা তুলে ধরেছেন। আসুন আমরা একটা প্রশ্ন করি এখান থেকে।
লিখে নাও এটা। সো নেক্সট দেখেন কি পাচ্ছি আমরা। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পথ কেমন বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় মানে হচ্ছে আবশ্যক, মানে অনেক কাম্য, বাঞ্ছনীয় মানে হচ্ছে আবশ্যক, তবে এখানে অনেক কাম্য, এক্সপেক্টেড আমরা বলি না, প্রত্যাশিত, বাঞ্ছনীয় শব্দটা প্রত্যাশিত, সহজ শব্দ লিখে রাখতে পারো, বাঞ্ছনীয় বোধ করে, অথচ লোকে এমন রানীর পথ পেতে চায়, আবশ্যক মনে করে, এমন একটা রানীর পথ পেলে আমার জন্ম সার্থক হবে, জন্ম সার্থক হবে, এমন মনে করে আর কি। মুহাম্মদীয় আইন, মুহাম্মদীয় আইনকে মুহাম্মদীয় আইন বলে, অর্থাৎ ইসলামী আইন বলি আমরা, অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই। এটা আমরা বলতে কন্যাদেরকে বুঝিয়েছে, কন্যা সন্তানকে বুঝিয়েছে। আমাদের বাড়িও হয়, অর্থাৎ বাবার বাড়ি আমাদের বাড়িও হয়, যেহেতু বাবার বাড়িতে আমার কি থাকবে, সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে আমার উত্তরাধিকার থাকবে বা অধিকার থাকবে, তাই আমি এটা আমার বাড়ি বলতেও পারি। কিন্তু তাহা হইলে কি হয়, বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর প্রভৃতি হন। যদিও বাবার বাড়িতে আমার কি থাকে, অধিকার থাকে, কিন্তু তারপর আমি আমার বাড়ি বলতে পারি না। ওই বাড়িতে আমার বাবার অধিকার থাকবে, না হলে আমার ভাইয়ের অধিকার থাকবে, আর আমার স্বামীর আমি বিয়ের পরে সেই সম্পত্তিটুকু কার উপর বর্তাবে, আমার স্বামীর উপর বর্তাবে, ঠিক আছে। অথবা আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার পরে আমার কি জামাতা, জামাতা মনে হচ্ছে মেয়ের জামাই আর কি, হ্যাঁ, ওর উপর পড়ে যাবে সম্পত্তিগুলো। তাহাদের অভাবে বড় আমলা, আমলা মানে হচ্ছে তোমার দিয়েছে এখানে, আমলা মানে হচ্ছে নায়েব, নায়েব শব্দের অর্থ শব্দার্থটিকে আছে জমিদারের যে সবকিছু দেখাশোনা করে, জমিদারের যে সবকিছু দেখাশোনা করে তাকে আমরা আমলা অথবা কি নায়েব বলতে পারি। বাড়ির মালিক, তাহাদের অভাবে, এরা যদি না থাকে, এদের অ্যাবসেন্সে, তখন বাড়ির মালিককে, ওই যে নায়েব সাহেবটি যে সবকিছু দেখাশোনা করে সে। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রিয়া প্রতুল মাত্র, অর্থাৎ সে যেমন ভাবে বলবে তেমন ভাবেই সে চলবে, কারণ সে তো খুব মুখ্য সূক্ষ্ম মানুষ, সে তো আর এসব বুঝতে পারবে না। নায়েব কর্ত্রীটিকে যাহা বুঝাইবে অবোধ, লিখতেছে কারণটা, নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। তাহলে এখানেও ম্যানিপুলেট করতেছে কে বলো তো, এখানেও ম্যানিপুলেট করতেছে কে, ওই নায়েব সাহেবটি, অর্থাৎ কি পুরুষ ব্যক্তিটি। পুরুষ ব্যক্তিটি কি করছে সবসময়, ওই সময়ের নারীটিকে বা নারীর চরিত্রটিকে বা নারী সত্তাটিকে সবসময় সে কি করে আসছে, ডোমিনেট করে আসছে, ম্যানিপুলেট করে আসছে, তার উপর আধিপত্য বিস্তার করে আসছে। যেখানে পিতা থাকবে সেখানে পিতা করছে, পিতা না থাকলে ভাই করছে, ভাইয়ের না থাকলে হয়তো স্বামী করছে, স্বামী না থাকলে জামাতা করছে, আর কেউ যদি না থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে কি দেখভালের জন্য যে নায়েবটিকে রাখা হবে সে নায়েবটি হয়তো করছে, আর অবোধ নিরক্ষর ওই বালিকাটি নীরবে সেসব সয়ে যাচ্ছে, কারণ সে তো জন্মাবধি এসবেই অভ্যস্ত। তাই এই সকল থেকে উপায়ের জন্য নারীদেরকে শিক্ষার পথ গ্রহণ করতে হবে, সুশিক্ষায় এবং স্বশিক্ষায় বলিয়ান হয়ে বা শিক্ষিত হয়ে তাদেরকে মানসিক দাসত্ব মোচন করতে হবে এবং স্বীয় অধিকার অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। ক্লিয়ার? লেখিকা বলে দিচ্ছেন কি কি কাজ করতে হবে। আর এরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা আরেকজন মহিলার কথা বলতেছে, প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী। আরেকটা প্যাথেটিক ক্যারেক্টার দেখেন, আমরা আপাতত ভাবে 4টা নারী ক্যারেক্টার পেয়েছে, 1 2 3 4। নাম্বার 5 খদিজা, বেচারি সব থেকে প্যাথেটিক ক্যারেক্টার আমার একে মনে হয়েছে। প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী, অনেক প্রপার্টি ওর ছিল, ভালো, প্রভূত মনে হচ্ছে প্রচুর। তাহার স্বামী, ওনার নাম হচ্ছে হাসিম। এই যে ক্যারেক্টারগুলোর নাম মনে রাখবে, কারটা কে কে কাকে ঝামেলায় ফেলছে, কে কাকে পেইন দিচ্ছে, পেইন দিচ্ছে মনে হচ্ছে, যেমন ধরেন কে কাকে কষ্ট দিচ্ছে, এই যে পয়েন্টগুলো এগুলো মাথায় রাখতে হবে পরীক্ষায়, এইগুলো থেকে অনুধাবন আসবে, সো লিখতে হবে এগুলো। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাসেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। আচ্ছা,
স্বামীটা দরিদ্র কিন্তু কুলীন, কুলীন মানে হচ্ছে উচ্চ বংশজাত, উচ্চ বংশের অধিকারী এবং বিদ্বান, প্রচুর পড়ালেখা, মানে প্রচুর না, মানে পড়ালেখা শিখছে টুকটাক। তাই সে দরিদ্র হওয়া সত্ত্বেও তার সাথে কার বিয়ে হয়ে গেল? খদিজার বিয়ে হয়ে গেল। স্বাভাবিকভাবেই আফটার ম্যারেজ খদিজার সম্পত্তিগুলো কে পেয়ে গেল? ওই হাশেম ব্যক্তিটা পেয়ে গেছে, হাশেম মনে হয় তার নাম। হ্যাঁ, স্বাভাবিকভাবে এর পরের ঘটনায় তোমার মনে আসবে, স্যার লোকটা যদি বিদ্বান হয়ে থাকে তাহলে সে এই কাজ করলো কিভাবে? স্যার একটা কথা মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যাও যদি কারো পেটে থাকে তাকেও তো বিদ্বান বলা হবে, তাই নয় কি? তাই বিদ্বান হওয়া আর সুশিক্ষিত হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই সাখাওয়াত হোসেন না, আমরা সাখাওয়াত হোসেন বলতে বেগম রোকেয়ার স্বামীকে বোঝাচ্ছি, ঠিক আছে? সবাই বিদ্বান কিন্তু সবাই সুশিক্ষিত নয়। ওকে, তো অল্প বিদ্যা ভয়ঙ্করী এমনই একটা প্রমাণ আমরা হাশেমকে দিয়ে পাচ্ছি। দেখেন না ঘটনা কোথায় পাচ্ছে। হাশেম ছলে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাৎ করিয়া লইল। বেচারি তো লেখাপড়া জানে না, তাকে বিভিন্ন মিষ্টি কথায় ভুলিয়ে এই সেই বলে সম্পত্তি আত্মসাৎ করিয়া লইল। খদিজার হাতে এক পয়সাও নাই বেচারি। খদিজার পৈতৃক বাড়িতে বসে হাশেম আরো 2-3টা, বাপরে বাপ, 2-3টা বিবাহ বলে লেখিকা কোয়েশ্চেন মার্ক দিছে, মানে বাপরে হোয়াট ইজ দিস করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এটা খুব স্বাভাবিক, যখন স্বামী আরেকটা বিয়ে করে আনে তখন নতুন যেটা বিয়ে হয়, মানে পরের বউ যেটা, ওটার প্রভাব প্রতিপত্তি বেশি থাকে, ওটার গরম একটু বেশি থাকে, বুঝো না? বাড়িতে এসে গরম বেশি দেখায় এটাকে। যা হোক, সতীন জ্বালাই দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে তাহার ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? লেখিকা ব্যঙ্গ করে বলেছেন এটা, ঠিক আছে? হাশেম তার স্ত্রীর সম্পত্তি আত্মসাৎ করে, কি বলতেছে শুনো, এটা পরীক্ষা আসলে কিভাবে লিখবা জ্ঞানটা বলে দিচ্ছে, আমার লিখতে ইচ্ছে করতেছে না। হাশেম তার স্ত্রীর সম্পত্তি আত্মসাৎ করে কি তার বাড়িতেই, তার বাড়িতে থেকেই হাশেম তার স্ত্রী খদিজার সম্পত্তি আত্মসাৎ করে তার বাড়িতেই কি আরো 2-3টি বিবাহ করে তাকেই কি করছে? সতীন জ্বালায় দগ্ধ করছে। এটা লেখিকা ব্যঙ্গ করে কি বলেছে? তোমার ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি বলে উল্লেখ করেছে, ঠিক আছে? এভাবে এই জিনিসটাকে গুছিয়ে লিখতে হবে। ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন তবে প্রবীণ মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করিবেন। খেয়াল করেন, কারা করবে? প্রবীণ মহিলারা করবে। যত দোষ হচ্ছে কোথায়? এই গন্ডগোলটার মধ্যে। তিনি লেখিকা ছাড়েন নাই, মেয়েদেরকেও ছাড়েন নাই, বলছে আমরাই আমাদের শত্রু, আমরাই আমাদের শত্রু। এই যে প্রবীণ বুড়ি টুড়ি যেগুলো আছে, বুঝছো, তখনকার সময় যেগুলো ছিল, এরা বলতো কেন আমার জামাই 3টা বিয়ে করছে না, আমরা সতীন ঘর করছি না, তুই করতেছিস তো, সমস্যা কোথায়? জামাইরা এরকম করে, বিয়ে করে, মেনে নিতে হবে। জামাইয়ের পা টিপে দিবি, পান সাজায় দেবে জামাইয়ের জন্য, বুঝছো? এই যে ভাবটুকু, এই জিনিসগুলো মেয়েদেরকে মানসিকভাবে কি দাস বা দাসী, দাস না দাসী বানিয়ে রাখে, গোলাম বানিয়ে রাখে পুরুষের। তখন রাখতো আর কি, ঠিক আছে? এখন হলো তো দা বটি নিয়ে মোটামুটি ভাবে কাইটটা কুইটটা গাঙের জলে ভাসাই দিবে, প্রশ্নই আসে না। যাও, বেগম রোকেয়ার কথায় কাজ হয়েছে, সবাই শিয়ানা হয়ে গেছে, এটা আর কি। হ্যাটস অফ টু বেগম রোকেয়া বলতে পারি আমরা। যা হোক, যা পাচ্ছিলাম, পুরুষের বাহাদুরি এখন শেষ, সেই দিন আর নাই, বুঝছো? ইহাতে আচ্ছা, খদিজা যদি ডট 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 আমরা পড়লাম। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ, ভগ্নীদেরকেও তিনি কিঞ্চিত বাস দিয়েছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন কোন জায়গায় ভগ্নীদেরকে বাস দিয়েছে, সেটা আমি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরেছি। ভ্রাতাদেরকে বেশি মারছে বেচারি। আচ্ছা, আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতা বৃন্দকে নরাকারে পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছে। অর্থাৎ অনেকেই মনে করবে যে কি আমার এই প্রবন্ধগুলো পাঠ করে আমি পুরুষদের বিরুদ্ধে লেখনী ধারণ করছি। মোটেও না, তাহা নয়। আমি তো কেবল ভ্রাতাদের প্রতি, আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। লেখিকা বলছেন আমি তো কোথাও আমার ভাইদেরকে গালি দিই নাই, আমি শুধু কিছু ঘটনা প্রকাশ করেছি মাত্র। আপনি কোন লাইনে আমি আমার ভাইদেরকে গালি দিয়েছি এটা একটু বলবেন আমাকে প্লিজ। কাহাকে পাপিষ্ট পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি? আচ্ছা, কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখিয়েছে। অর্থাৎ কি আমি শুধু মেয়েদের অন্তর্দহনটা দেখিয়েছি, নারীদের অন্তর্দহনটা দেখিয়েছি। আমি কিন্তু কোথাও কাউকে তিরস্কার, আমি কি কাউকে বকা দিয়েছি? ওই টাইপের একটা অবস্থা। ওই কথাই বলিতে
আপন দুঃখ পরনিন্দা হয়, এটার একটা কিন্তু প্রশ্ন আমাদের বইতে অনুধাবন আকারে দেওয়া আছে। আমাদের বইয়ের যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীর মধ্যে এটা দেওয়া আছে। সো ইহাতে এক্ষেত্রে তাহাই হইয়াছে, কোনটা হইয়াছে? ওই আমার দুঃখ বলতে গেলে পরনিন্দা হইয়াছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতেই ভাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। সো আমরা একটা প্রশ্ন লিখবো এখন। প্রশ্নটা হচ্ছে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এটা বইতেই আছে, দেখো তোমাদের বইতেই আছে অনুধাবন আকারে। সেটার প্রশ্নটা হবে এরকম, এই কথা কেন বলেছে, এভাবে দেওয়া আছে আর কি প্রশ্নটা।
ওকে, দ্যাটস ইট। স্যার অ্যাকচুয়ালি আমাকে ক্লাস এখন ছাড়তে হবে। আমি যে বাকি অংশটুকু রয়ে গেছে সেটাকে আমি ক্লাসে শেষ করবো, এবং এটার সাথে সাথে আমরা আগামী ক্লাসে আরেকটা টপিক চেষ্টা করবো, একটা কবিতা শুরু করতে আর কি। হ্যাঁ, একটু সময় দিতে হবে তোমাদের, যে নতুন টপিকগুলো এসছে আর কি। হ্যাঁ, এগুলো একটু গুছিয়ে নিতে সময় দিতে হবে, কারণ হচ্ছে যেন তেন ভাবে তোমাদেরকে পড়িয়ে দিলে তো হবে না। এগুলো আমাদেরকে রিসোর্স কালেক্ট করতে হচ্ছে, এগুলো স্টাডি করতে হচ্ছে, এগুলোর জন্য ক্লাস লেকচারগুলো রেডি করার জন্য একটু টাইম দিতে হবে। ওকে, এমন না যে গড় করে রিডিং পড়িয়ে দিচ্ছে, তাই একটু হয়তো মাঝে সাঝে ডিলে হতে পারে আর কি ক্লাস নিতে, এটা একটু খেয়াল করবো আর কি বিষয়টা। সো আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করবো এবং নতুন একটা টপিক শুরু করবো। ওকে, বিদায় নিচ্ছি এখন, টাটা, বাবাই।